রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসেব করে লিখি। দেখুন, এই যে 17 দাগের অঙ্কটা একদম সেম টু সেম 16 দাগের অঙ্কের মতো। টাকার অ্যামাউন্টটা, সুদের হারটা জাস্ট আলাদা। অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে রেখেছিলেন, মানে আসলটা কত এখানে 10,000 টাকা, কিন্তু এই 10,000 টাকাটা দুটো আলাদা আলাদা ব্যাংকে রাখা হয়েছে। একটি ব্যাংকের সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের সরল সুদের হার 7%। সময়টা দেওয়া আছে এখানে 2 বছর এবং মোট সুদের পরিমাণ দেওয়া আছে 1280 টাকা। তো ধাপে ধাপে অঙ্কটা আমরা করব। তাহলে আমরা প্রথমেই ধরে নেব, মনে করি এই রেখা দিদি প্রথম ব্যাংকে কত টাকা জমা রেখেছিল সেটা আমরা লিখে নেব। ধরে রেখা দিদি প্রথম ব্যাংকে 1 দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা প্রথম বোঝাই। প্রথম ব্যাংকে টাকা জমা রাখেন x টাকা। x টাকাটা আমরা কেন ধরে নিলাম, তার কারণ হচ্ছে দুটো ব্যাংকে 10,000 টাকাটাকে দুটো ব্যাংকে আলাদা আলাদাভাবে রেখে দিয়েছে। এখন কোন ব্যাংকে কত টাকা রেখেছে সেটা আমরা জানি না, ওই জন্য একটা ব্যাংকে আমরা x টাকা ধরে নিলাম। তাহলে অপর ব্যাংকে আমরা এখানে লিখে নিতে পারি, অতএব রেখা দিদি দ্বিতীয় ব্যাংকে টাকা জমা রাখবে কত টাকা, টাকা জমা রাখেন। দেখুন, মোট তো 10,000 টাকা। এখন 10,000 টাকার থেকে প্রথম ব্যাংকে রেখেছে x টাকা, তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দ্বিতীয় ব্যাংকের টাকার পরিমাণ বেরিয়ে যাবে। এত টাকা দ্বিতীয় ব্যাংকে উনি রেখেছেন। এখন প্রথম ব্যাংকের প্রাপ্য সুদ আর দ্বিতীয় ব্যাংকের প্রাপ্য সুদ, মানে প্রথম ব্যাংক থেকে আমরা কত টাকা সুদ পাচ্ছি আর দ্বিতীয় ব্যাংক থেকে কত টাকা সুদ পাচ্ছি, এই জিনিসটা আমাদের বের করে নেওয়া দরকার আছে। তো আমরা এখানে যদি লিখি প্রথম ব্যাংকের, আমরা যদি এরকমভাবে একটু পরিষ্কার করে লিখে নিই, প্রথম ব্যাংকের আসল সমান সমান x টাকা, সময় বেরোচ্ছে 2 বছর, যেহেতু বইতে দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে কত 6%। তাহলে এখানে আসল, সময়, সুদের হার দেওয়া আছে, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সুদ। তো আমরা সূত্র অনুযায়ী জানি I = PRT/100। আমরা প্রিভিয়াস অঙ্কগুলোতে দেখেছি P মানে হচ্ছে আসল, যেটা x দেওয়া আছে, আর হচ্ছে সুদের হার যেটা 6%, T মানে হচ্ছে সময়, সময়টা হচ্ছে 2 বছর, /100। যদি আমরা এটাকে কাটাকাটি করি, কাটাকাটি করতে পারি, কিন্তু কাটাকাটি করার থেকে আমার মনে হয় এভাবে গুণ করে ওপরে রেখে দেওয়াটাই বেটার। হয়তো কোনো 12x/100 এত টাকা বেরোচ্ছে সুদ। তাহলে প্রথম ব্যাংকে উনি যে টাকা রেখেছিলেন সেখান থেকে উনি 12x/100 টাকা সুদ পাচ্ছে। এবার একই রকম ক্ষেত্রে যদি দ্বিতীয় ব্যাংকে আমরা বের করি, দ্বিতীয় ব্যাংকের আসল সমান সমান x টাকা, সময় 2 বছরই থাকছে দুটো ব্যাংকের ক্ষেত্রেই, এবং সুদের হারটা পরিবর্তন হচ্ছে, দ্বিতীয় ব্যাংকের সুদের হারটা দেওয়া আছে 7%। তাহলে এখান থেকে যদি আমরা সুদটাকে বের করি তাহলে কি করব, একই রকম সূত্র লিখব I = PRT/100। এখন এখানে P এর মানটা দেখুন 10,000 - x, আমরা প্রথমে যেটা ধরে নিয়েছিলাম 10,000 - x ইন্টু আর হচ্ছে 2 বছর, 7% এবং সময় হচ্ছে 2 বছর, /100। তো এটাকে যদি আমরা গুণ করে দিই কেমন পজিশনে আসে, 7 × 10 = 70,000 বিয়োগ 7x, এটা বাইরে গুণ 2 থাকছে /100। আবার যদি 2টাকে আমরা গুণ করে দিই তাহলে এটা কত হচ্ছে, 7 × 2 = 14,000, ওই 1,40,000 টাকা, বিয়োগ 7 × 2 = 14x নিচে 100। এখন বইতে বলে দেওয়া যে তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান, কিন্তু আমাদের কত টাকা সুদ বেরিয়েছে, আমাদের প্রথম ব্যাংকের থেকে যে সুদটা বেরিয়েছে 12x/100 টাকা। এখন আমরা এখানে লিখব শর্তানুসারে। তো প্রথম ব্যাংকের থেকে যে সুদটা বেরোচ্ছে 12x/100 টাকা, প্লাস দ্বিতীয় ব্যাংকের থেকে যে সুদটা বেরিয়েছে আমাদের 1,40,000 বিয়োগ 14x/100, এই টাকাটা বেরিয়েছে। তাহলে এই দুটো সুদ যদি আমরা যোগ করি, প্রথম ব্যাংক এবং দ্বিতীয় ব্যাংকের টাকা যদি আমরা যোগ করি, তাহলে বইতে যে বলে দেওয়া আছে 1280, সেটা আমাদের বেরোবে। এখন আমরা এটা ক্যালকুলেশন করব।
তো এটা যদি ক্যালকুলেশন করি দেখুন নিচের 100 100 এটা ভগ্নাংশের যোগ আছে, তাহলে 100 লসাগু হবে। 100 যদি লসাগু হয় 100 দিয়ে 100কে ভাগ করলে 1 হয়, 12-র সঙ্গে x গুণ করলে 12x প্লাস এটার ক্ষেত্রে সেম হবে, মানে উপরে যেটা আছে সেটাই বসে যাবে। 1,40,000 বিয়োগ 14x ইকুয়াল টু 1280। এর নিচে কিছু নেই মানে 1। কেন 1 বসালাম? আমরা কোনাকুনি গুণ করে দিতে পারবো। এখন দেখুন -14x থেকে যদি +12x বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে এখানে কত করে থাকছে? -2x প্লাস 1,40,000 বাই 100 ইকুয়াল টু 1280, কিছু মানে 1। এবার কোনাকুনি গুণ করে দিন, দেখুন -2x প্লাস 1,40,000 ইকুয়াল টু 1280। এর সঙ্গে দুটো গুণ করলে ডাইরেক্ট নিচে দুটো শূন্য, পিছনে দুটো শূন্য বসে দিলে গুণ হয়ে যায়। -2xটাকে পাশে রেখে দিন এবং এই সংখ্যাটাকে আমরা টোটালি ও পাশে নিয়ে চলে যাব। তাহলে 1 লাখ এখানে আমরা এই সম্পর্কটা লিখে দেবো। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি -2x এখানে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা বিয়োগ করে কত পাচ্ছি? 12,000 এখানে পাবো এবং এক্সটাকে পাশে রেখে দিন, তাহলে 12,000 বাই 2। এখন এটা মাইনাস সম্পর্ক আছে, এটা মাইনাস সম্পর্ক তুলে দিতে পারি আমরা, এটা কেটে কেটে দিলে কাটাকাটি করে দিলে হচ্ছে 6,000, অর্থাৎ x ইকুয়াল টু 6,000 এত হচ্ছে। তাহলে x ইকুয়াল টু 6,000 যেটা হলো সেটা হচ্ছে প্রথম ব্যাংকে রেখেছিলেন, অর্থাৎ রেখা দিদি এখানে আমরা লিখে দেবো, রেখা দিদি প্রথম ব্যাংকে টাকা জমা রাখেন 6,000 টাকা। x ইকুয়াল টু 6,000 টাকা বেরিয়ে 6,000 টাকা, এবং তিনি দ্বিতীয় ব্যাংকে টাকা জমা রাখেন কত ছিল? 10,000 বিয়োগ x, মানে এখানে কত হচ্ছে? 10,000 বিয়োগ 6,000 টাকা। এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে? 4,000 টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকে তিনি 4,000 টাকা রেখেছেন এবং প্রথম ব্যাংকে তিনি 6,000 টাকা রেখেছেন। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। 18 দাগে অঙ্ক কি বলছে? কোনো ব্যাংকে বার্ষিক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংকের দীপবাবু বছরে প্রথমে 15,000 টাকা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে দিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করে। এবং অঙ্কটা একটু জটিল মনে হতে পারে, আদৌ অঙ্কটা জটিল নয়, খুবই সহজ, আমাদের ধাপে ধাপে করব। কারণ প্রথমে আমরা দেখব আসলটা আমরা নেব 15 বছর, আসল 15,000 টাকা। 15,000 টাকা আসল, সময় দেওয়া আছে, দেখুন সময়টার কাছেই সব কিছু, এই অঙ্কটা সময়টার কাছেই সব কিছু। সময়টা বলছে 3 মাস, 3 মাস মানে আমরা এটা 3 মাস টাকাটা খেটেছে, খাটার পরে আবার তিনি 3,000 টাকা তুলে নিয়েছে। তো 3,000 টাকা তুলে নেওয়ার আগে পর্যন্ত যে 3 মাস হচ্ছে, এই 3 মাসে আমাদের 15,000 টাকা কত টাকা সুদ এসছে সেটা আমরা বের করব। তো 3 মাসে সমান সমান আমরা যদি বছরে কনভার্ট করি, এটা 12 দিয়ে ভাগ করব, তো এত বছর, 3/12 বছর। সুদের হারটা কত আছে? এখানে বেসিক্যালি সুদের হারটা দেওয়া আছে 5%, তো আমরা লিখে দেবো 5%। আচ্ছা, আসল সময় সুদের হার 3টেই দেওয়া আছে, তো আমরা এখান থেকে সুদ বের করব। সুদের সূত্র আমরা জানি I ইকুয়াল টু PRT/100। এখন পি এর মান হচ্ছে 15,000 গুণ আর হচ্ছে 5% গুণ সময়টা হচ্ছে 3/12। এর নিচে যে 100টা আছে আমি 1/100 করে লিখে দিলাম। বোঝা গেল? এই সাইডে দুটো শূন্য, এই সাইডে দুটো শূন্য কেটে দিন, তাহলে এখানে পড়ে থাকছে 150 গুণ 5 গুণ 3 নিচে 12। 3 দিয়ে 12 কাটলে 4, 2 দিয়ে যদি 4 কাটলে 2 হয়, 2 দিয়ে 150 কাটলে 75। তাহলে উপরে কত থাকছে? 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 2 37, 375/2। এটাকে যদি আমরা ভাগ করি কত হচ্ছে? 2 1 2, 8 2 16, 7 2 14, 5 2 10, 0, 187.50 টাকা। আমি ডিরেক্টলি ভাগ করে দিলাম, আপনারা চাইলে এটা আলাদা রাফে ভাগ করে নিতে পারেন, আপনাদের যদি ভাগে অসুবিধা থাকে। তো 187.50 টাকা, এটা যেটা আমরা পেলাম এটা হচ্ছে 3 মাসের সুদ। এখন 3 মাসে যে সুদটা পেলো সেটা তো আমরা 187.50 টাকা বের করে নিলাম। এখন 3 মাস পরে উনি আবার কি করছে? 3,000 টাকা তুলে নিচ্ছে।
তো 3000 টাকা তুলে নেওয়ার পরে আসলটা কত থাকছে সেটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, আমরা এখানে লিখব 3 মাস পর দীপবাবু আসল অবশিষ্ট থাকে। আমরা এক কথায় লিখে দিলাম, আসল অবশিষ্ট থাকে মানে কত? 15,000 টাকা ওনার আসল ছিল, এর থেকে উনি 3,000 টাকা তুলে নিল, তাহলে যে টাকাটা পড়ে থাকছে মানে 12,000 টাকা, এই টাকাটা হচ্ছে আসল ওনার ব্যাংকে অবশিষ্ট থাকছে। এখন পরবর্তী যে সময়টা আসছে সেটা 12,000 টাকাটা খাটবে ব্যাংকে। তো পরবর্তী সময়টা কি বলছে? টাকা তুলে নেওয়া আবার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেবেন, মানে 12,000 টাকা এটাও আবার 3 মাসের জন্য খাটবে। তো 12,000 টাকাটাও আমরা সেম রকমভাবে 3 মাসের সুদ কত হয় সেটা বের করে নেবো। তো এখানে আমরা লিখে নেবো আমাদের বোঝার সুবিধার্থে, আসল সমান সমান এবার কত হচ্ছে 12,000 টাকা, সময়টা হচ্ছে দেখুন 3 মাস, 3 × 12 বছর। সুদের হারের পরিমাণটা একই থাকছে, মানে সুদের হার থাকছে আমার 5%। তো এখান থেকে আমরা সূত্রটা বের করব, I = PRT/100 সূত্র ধরে। তো আসলে এখানে 12,000 গুণ আর হচ্ছে 5 ইন্টু সময় হচ্ছে 3 × 12 গুণ 1 × 100। আগের ক্ষেত্রে যেভাবে বসেছিলাম ঠিক সেভাবে বসালাম, ওই জন্য ভেঙে বলছি না। এই দুটো শূন্য দুটো শূন্য, এই দুটো শূন্য দুটো শূন্য কেটে দিন। 3 দিয়ে 12কে কাটলে 3 × 4 = 12, 4 দিয়ে যদি 120কে কাটা হয় তাহলে থাকে 30। তাহলে আমাদের উপরে থাকছে 5 × 30 মানে 150 টাকা। তাহলে এবার আমাদের সুদটা কত বেরোলো? 150 টাকা। আগের বার সুদ বেরিয়েছিল 127.50 টাকা, এবার বেরোলো 150 টাকা। আচ্ছা, 3 মাস 3 মাস 6 মাস চলে গেল আমাদের। এরপরে বলছে 3 মাস পরে তিনি আবার 8,000 টাকা জমা দিলেন। তো 3 মাস পরে যদি তিনি আবার 8,000 টাকা জমা দেন, তাহলে তারপরে তার আসলটা কত অবশিষ্ট থাকছে সেটা আবার বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, অতএব আরও 3 মাস পর দীপবাবুর ব্যাংকে আসল অবশিষ্ট থাকে কত ছিল? 12,000 টাকা। 12,000 টাকার সঙ্গে উনি 8,000 টাকা আরও জমা দিলেন, তাহলে এবার কী হবে? যোগ হবে 8,000 টাকা। তাহলে এখানে টোটাল আসলটা কত টাকা দাঁড়িয়ে গেল? 20,000 টাকা। তো এই 20,000 টাকাটা যে আসলটা উনি তা ওনার দাঁড়িয়ে গেল। এই 20,000 টাকাটা ওনার ব্যাংকে কত মাস খাটবে? এবার লাস্ট 6 মাস, কারণ 12 মাসে 1 বছর, 3 মাস প্রথমে, পরের 3 মাস, 3 মাস 3 মাস 6 মাস বাদ হয়ে গেল, তো বাকি থাকছে আর 6 মাস। তাহলে আমরা এখানে আবার লিখে নেবো সুন্দরভাবে জিনিসটা, আসল সমান সমান এবার থাকছে 20,000 টাকা, সময়টা আমাদের এবার হবে 6 মাস। 6 মাস মানে হচ্ছে 6/12 এত বছর। এটাকে আমরা এখানেও কাটাকাটি করে দিতে পারি, অথবা যখন আমরা সূত্র বসিয়ে ক্যালকুলেশন করবো তখনও কাটাকাটি করবো। সুদের হারটা লিখে নিন, সুদের হার হচ্ছে 5%। তো এক্ষেত্রে আমরা যদি এখানে সূত্রটা বসাই, I = PRT/100, তো আসল এখানে হচ্ছে 20,000 গুণ আর হচ্ছে সুদের হার 5% গুণ সময়টা হচ্ছে 6/12, 100টাকে আমি 1/100 হিসাবে লিখে দিচ্ছি। দুটো শূন্য দুটো শূন্য কেটে দিন। এখন 6 দিয়ে 12কে কাটলে 6 × 2 = 12, 2 দিয়ে যদি আমরা 200 কাটি 100 পড়ে থাকি, তাহলে কত হচ্ছে? 5 × 100 = 500 টাকা। তাহলে এত টাকা আমাদের সুদ বেরোলো 6 মাসে। তো ওনাকে এখানে লাস্টে আমাদের উত্তরটা চেয়েছে ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে মোট কত টাকা পেলেন। তাহলে ওই বছরের শেষে দীপবাবু যে সুদে আসলে মোট কত টাকা পেয়েছে সেটা বের করতে গেলে আমাদের সিম্পল একটা ধাপ আমরা এখানে লিখতে পাবো, ওই বছরের শেষে দীপবাবু মোট সুদ পেলেন। দেখুন, আগে আমরা সুদটা বের করে নেব, কত সুদ পেল। প্রথম 3 মাসে সুদ পেয়েছিল 187.50 টাকা, তার পরের মাসে উনি পেলেন 150 টাকা, তারপরের 6 মাসে পেলেন উনি 500 টাকা। টোটাল ওনার কত টাকা সুদ বেরোচ্ছে? 837.50।
এত টাকা, এই তিনটে যোগ করলে 837.50 টাকা, আমাদের এত টাকা উনি সুদ পেয়েছেন। কিন্তু বইতে উত্তর চেয়েছে সুদ আসলে কত টাকা উনি পেলেন। অতএব তিনি সুদ আসলে মোট টাকা পেলেন, আসল কত ছিল 20,000 টাকা, লাস্ট পর্যন্ত দেখেছি আমরা 20,000 টাকা আসল, এবং 837 টাকা 50 পয়সা হচ্ছে সুদ। তো এই দুটো যদি আমরা যোগ করে দিই 20,837.50 টাকা, এই টাকাটা হচ্ছে ওনার টোটাল সুদ এবং আসল। আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা, খুবই সহজ অঙ্ক, জাস্ট একটু ধাপে ধাপে বুঝে বুঝে করতে হবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আজকে বেশি অঙ্ক করাতে পারলাম না, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আপনারা দেখতেই পাচ্ছেন অত্যধিক বেশি, তো সেহেতু অঙ্ক মনোযোগ দিয়ে করাতে পারছি না। তাছাড়া আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ থাকে আপনাদের অঙ্ক বুঝতেও প্রবলেম হবে। তো আমি জাস্ট আজকে দুটো অঙ্ক করিয়ে দিলাম, 17, 18, 19, 20 দাগের অঙ্কগুলো করে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এগুলো নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো। আশা করি সমস্ত অঙ্ক বুঝতে পেরেছেন। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য যদি কোনো প্রকার প্রবলেম থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি কোনো প্রবলেম থাকে অঙ্ক ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার ইনস্টা ও ফেসবুক হ্যান্ডেলেও আপনারা ফলো করে সেখানেও যদি কোনো প্রকার প্রবলেম করে থাকেন, কোনো প্রবলেম ফেস করে থাকেন, তো সেখানে আপনার পার্সোনাল কোনো কোশ্চেন করলে আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ক্লাসে। আর একটা ছোট্ট অনুরোধ বন্ধুরা, আপনি যদি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, ভালো থাকবেন, অল দ্য বেস্ট।